দর্শক বন্ধুরা, চলে আসলাম আজকে আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে ঢাকা থেকে মালদ্বীপ সফরের পুরো স্টোরি। তো আপনারা ঢাকা থেকে কোন এজেন্সির মাধ্যমে যাবেন এবং কোন প্যাকেজে গেলে আপনার সবচেয়ে কম খরচে বেশি ঘুরতে পারবেন, এবং যদি ফ্লাইটের টিকিট কনফার্ম করতে চান তাহলে সেটা কোন এজেন্সির মাধ্যমে করলে আপনারা কম খরচে পাবেন, এই সম্পূর্ণ বিষয়গুলো থাকবে। এবং আমরা মালদ্বীপে কোথায় ছিলাম, কোন হোটেলে ছিলাম, কোন হোটেলে খরচটা কম হবে, এবং সেখানে যে রাস্তাঘাটগুলো আছে চলাফেরা করার জন্য কোন ট্রাভেলটা আপনারা গ্রহণ করলে সবচেয়ে কম খরচে বেশি এনজয় করতে পারবেন। এবং আরেকটি জিনিস আমি জানিয়ে রাখতে চাই, মালদ্বীপ হচ্ছে একটি সম্পূর্ণ মুসলিম কান্ট্রি 100%। সেখানে কোন জিনিসের বৈধতা আছে, অবৈধতা আছে, এই সকল সংক্রান্ত তথ্যগুলো আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এবং বাংলাদেশি পর্যটকরা কোন আইল্যান্ড পছন্দ করে, বিদেশি পর্যটকরা এসে কোন আইল্যান্ডে থাকে পছন্দ করে, সেখানকার খাবারের কস্টিংটা কেমন এবং কি কি খাবার পাওয়া যায়, পুরোটা দেখবেন আমাদের এই ভিডিওতে। আর যারা নতুন ভিডিও দেখছেন আমার, তাদের কাছে রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো গাইজ, ফাইনালি এখন আমি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে এসেছি এবং আমাদের ফ্লাইটটা ছিল 11:49 আর ঢাকা থেকে শ্রীলঙ্কা কলম্বো এয়ারপোর্টে, এবং কলম্বো এয়ারপোর্টে আমাদের 3 ঘন্টা ট্রানজিট। তারপরে কলম্বো এয়ারপোর্ট থেকে আমরা মালে এয়ারপোর্টে যাব, অর্থাৎ আমরা শ্রীলঙ্কা থেকে ট্রানজিট নিয়ে আমরা যাব মালদ্বীপের মালে এয়ারপোর্টে। তো আমাদের যে গ্রুপ, সেই গ্রুপের আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। আরেকটি ইনফরমেশন জানিয়ে রাখি যে বাংলাদেশের ফ্লাইওভার তাদের বনানীতে অফিস, তারা কিন্তু প্যাকেজ ট্যুরগুলো অ্যারেঞ্জমেন্ট করে। তো আমরা মূলত 2 দেশে যে ট্যুর করবো একসাথে, একই সাথে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। আমাদের ট্রিপ হচ্ছে 7 দিনের, আর সেক্ষেত্রে আমাদের টোটাল খরচ পড়েছিল 85,000 বাংলা টাকা, মানে 85,000 টাকা। আর সাথে আমরা একজন যে যা পেরেছি $200-500 নিয়েছি আমাদের নিজস্ব খরচের জন্য। তো এর মধ্যে ফ্লাইটের সমস্ত টিকিটের খরচ এবং হোটেল ভাড়া, সকালের ব্রেকফাস্ট সব কিছু ইনক্লুডিং ছিল। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, ইমিগ্রেশন এলাকাটা কিন্তু খুবই কড়াকড়ি করে, কারণ আপনারা যারা সাদা পাসপোর্টে যেতে চান তো তাদেরকে অবশ্যই একটু কনফিডেন্টলি এখানকে উত্তর দিতে হবে এবং সমস্ত ডকুমেন্ট রাখতে হবে। বিশেষ করে আপনি যে ফ্লাইটে যাচ্ছেন সেই ফ্লাইটের টিকিটগুলো এবং যে হোটেলে থাকবেন সেই হোটেলের বুকিংগুলো, এগুলো কিন্তু সব কিছু সাথে রাখতে হবে এবং সেখানে কনফিডেন্টলি কিন্তু উত্তর দিতে হবে। দর্শক, আমাদের ইমিগ্রেশনের যাবতীয় ফর্মালিটিস মেনটেন্স করে আমরা আমাদের বুকিং পাস জমা দিয়ে এখন ফ্লাইটের অপেক্ষায় বসে আছি, সময়ের অপেক্ষা। আর এটা হচ্ছে ফ্লাইটে যাওয়ার আগ মুহূর্তে অপেক্ষা করার জন্য ওয়েটিং রুম। তো এখানে সবার ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমরাও কমপ্লিট করেছি। তবে ইমিগ্রেশন এলাকাটা একটু কঠিন, সব কিছু ভালো করে যাচাই বাছাই করে দেখছে। আর কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের ফ্লাইট। তো আমরা এখানে এখন অপেক্ষা করব। আর আমাদের ফ্লাইটটা হবে ঢাকা থেকে শ্রীলঙ্কা, এবং তারপরে শ্রীলঙ্কা থেকে আবার মালদ্বীপের উদ্দেশ্যে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমাদের ফ্লাইটের জন্য অপেক্ষা করার পালা। আর আগে রাখি যে এখানে ফ্লাইটে যে কোনো ফ্লাইটে যাওয়ার আগে ন্যূনতম 3 থেকে 4 ঘন্টা পূর্বে অবশ্যই এখানে বিমানবন্দরে পৌঁছে যাওয়া উচিত বলে আমি মনে করি। আমার সাথে আছে আমার ছোটো ভাই জয়। জয়, কেমন লাগছে এখন তোমার অনুভূতিটা? কেমন অনুভূতিটা? খুবই সুন্দর। বড় ভাই আছে আমার সাথে, ভাই সবার সাথে। এর আগে আমি ইন্ডিয়া গেছিলাম, এটা আমার সেকেন্ড ট্যুরে। তোমার কেমন লাগছে একটু বলো আমাদেরকে। আমার ভালো লাগছে। তো তোমার এই ট্যুরটা কি ফার্স্ট, না এর আগে কিছু কোথাও? না, আগে 5 বছর আমি থাইল্যান্ডে গিয়েছিলাম। থাইল্যান্ডে গেছিলে এর আগে? হ্যাঁ। গুড, ভেরি গুড। দাদা, আপনার কেমন লাগছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এটা আমার সম্ভবত 12 নম্বর ট্যুর হইতে পারে, 12 নম্বরে হবে আর কি। কোনো প্রবলেম হয়েছিল? না, আমার কোনো প্রবলেম হয় না, যেহেতু আমি এর আগে আরও 5টা দেশে ভিজিট করছি, সেজন্য আমার কোনো প্রবলেম হয় নাই। আমার ছোট ভাই জয়ের একটু ইমিগ্রেশনের প্রবলেম হয়েছিল, কারণ ওর পাসপোর্টগুলো যাচাই করছিল। আর আমার আরেক ভাইয়ের জন্য একটু ইমিগ্রেশনে একটু যাচাই করে দেখছিল আসলে। তাছাড়া সবই ঠিক ছিল নাকি? তোমার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। তোমার নামটা একটু বলো।
আমার নাম মারুফ তালজিদ হোসেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমাদের গ্রুপের এই 10 জনের আমাদের এই ট্রিপ, আর এই যে আমার আঙ্কেলকে দেখতে পাচ্ছেন, আমার আঙ্কেল আমাদের এই uncle আছে, আমাদের সাথে আমাদের সফর সঙ্গী। তো আমরা ফ্লাইটের অপেক্ষায় আছি। আমাদের বিমান চলে এসেছে, আমাদের ওয়েটিং এর পর্ব শেষ। সকলে অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছে। আমার সিট নাম্বার হচ্ছে A24। তো আমাদের আসলে গাইডলাইনটা করেছে হচ্ছে ফ্লাইওভার বিডি। ওনারা সব কিছু কমপ্লিট করে দিয়েছে, আমাদের এয়ার টিকিট, আমাদের হোটেল ভাড়া এবং আমাদের সকালের ব্রেকফাস্ট সহ সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। তবে আমি একটা জিনিস বলতে চাই, যদি যারা আপনারা নিজে যেতে চান, মানে নিজের মতো করে যেতে চান, তাদের জন্য বলবো যে এখানে টিকিট খরচটা লাগবে হচ্ছে, যদি একটু আগে থেকে বুকিং করেন তাহলে ঢাকা থেকে মালয় সিটি টিকিট লাগবে মোটামুটি আগে থেকে টিকিট করলে 42 থেকে 45 হাজারের মধ্যে হয়ে যাবে। আর যদি আপনারা রিসেন্ট করতে চান সেক্ষেত্রে 50 থেকে 53 হাজার টাকা লাগবে আপনার ঢাকা থেকে মালদ্বীপ যাওয়া এবং আসার টিকিটের জন্য। আর হোটেল ভাড়াটা হচ্ছে ওখানে কিন্তু এক এক জায়গায় এক এক রকম। তো আমাদের যে হোটেলগুলো ছিল মোটামুটি ভালোই ছিল, মোটামুটি 3 স্টার মানের হোটেল ছিল। সেখানে পার নাইটে আমাদের ভাড়া বাংলাদেশি টাকায় প্রায় 6,000 টাকা 7,000 টাকা এরকম লেগেছে। আর আমরা 3 জন মিলে রুম শেয়ার করেছিলাম। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে আমরা শ্রীলঙ্কাতে নামবো। ওখান থেকে ট্রানজিট নিয়ে আমরা তারপরে আবার সকাল 6:45 আমরা কলম্বো এয়ারপোর্ট থেকে আমরা মালে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। তবে ইমিগ্রেশনে কিন্তু অবশ্যই আপনাদের ডলার দেখাতে হবে। আপনার যে $200 থাক বা $500 থাক সেটা কিন্তু ওরা দেখবে, এবং পাসপোর্টে অবশ্যই ডলার ইনভেস্টমেন্টটা করে নেবেন, কারণ এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, অবশ্যই যেন পাসপোর্টে ডলার ইনভেস্টমেন্টটা থাকে। এখন রাত 3:50 আমরা শ্রীলঙ্কা এয়ারপোর্টে অবস্থান করছি এখন। আর এখানে দেখুন কিছু বিদেশি ফরেনাররা আছে। তো মূলত আমাদেরকে এখন ট্রানজিট নিতে হবে। ট্রানজিট নেওয়ার পরে সকাল 6:15 আমাদের ফ্লাইট আছে, নেক্সট ফ্লাইট। এখানকার নেক্সট ফ্লাইটটা হচ্ছে কলম্বো থেকে মালদ্বীপস মেলে। সো আমাদেরকে এখন 3 ঘন্টা এখানেই অপেক্ষা করতে হবে, আর ট্রানজিটের জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, না আমি থেকে এসেছি ওই শ্রীলঙ্কার এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর। যদি আপনারা মনে করেন যে এয়ারপোর্টটা ঘুরে দেখবেন বা এখানে বসে ওয়েটিং রুমে সময় কাটাবেন, তো কাটাতে পারেন, সমস্যা নেই। কারণ আমাদের ছিল 3 ঘন্টার ট্রানজিট। তো আমরা এখানে ফ্রেশ হয়েছিলাম, ওয়াশরুমে গেছিলাম এবং অপেক্ষা করেছিলাম। এখানকার শপিং যে কমপ্লেক্সগুলো আছে সেখানে গেছিলাম। আর আরেকটি ব্যাপার আমাকে খুবই ইন্টারেস্ট করেছে যে এখানে বিদেশি বাইরের দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এত পরিমাণ ফরেনার মালদ্বীপে যায়। আমি মানে শকিং, আমি তো এর আগে মালদ্বীপ যাইনি কখনো, কিন্তু সাদা চামড়ার ফরেনাররা মানে এত মালদ্বীপে যাওয়ার প্রতি মানে তাদের আগ্রহ। এবং দেখুন যে আমাদের সাথে যাদেরকে দেখতে পাচ্ছেন তার 90%ই কিন্তু হচ্ছে ফরেনার, মানে রিচ কান্ট্রি থেকে এসেছে, অনেকে সেনজেন কান্ট্রি থেকে, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এরকম বিভিন্ন। তো আমাদের এই এখনকার আমরা যে ফ্লাইটটা সেটা হচ্ছে কলম্বো এয়ারপোর্ট থেকে আমরা একদম সরাসরি যাচ্ছি মালদ্বীপের মালে এয়ারপোর্টে। আর সেখানে কলম্বো সিটি থেকে মালে যাওয়ার ডিস্টেন্স ফ্লাইটে প্রায় 1 ঘন্টা লাগে। ঢাকা থেকে কিন্তু অনেক ট্রাভেল এজেন্সি আছে, যেমন আকাশবাড়ি, আমাদের সাথে যারা ট্যুরের গ্রুপে ছিল
অনেক আকাশবাড়ি থেকে এসেছে, অনেক ফ্লাইওভার বিলি থেকে এসেছে, অনেক ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছে। আপনারা ইচ্ছে করলে নিজেরাও আসতে পারেন, কিন্তু আমরা যেহেতু এই মালে শহরটাতে মানে মালে কান্ট্রিতে ফার্স্ট টাইম যাচ্ছি, সেটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছি। আর এখানকার এই মালের যে ইমিগ্রেশন এলাকাটা, মালদ্বীপে কিন্তু কোনো মানে আগে থেকে ভিসার দরকার নাই। জাস্ট আপনার যদি সাদা পাসপোর্ট হয় আপনি গিয়ে সরাসরি ইমিগ্রেশন করবেন, কিন্তু ইমিগ্রেশনে আপনাকে একটু কনফিডেন্টলি কথা বলতে হবে। আপনার ফ্লাইটের যে রিটার্ন টিকিটটা আছে সেটা দেখাতে হবে, এবং আপনি যে হোটেল বুকিং করেছেন সেটা দেখাতে হবে, এবং আপনাকে কনফিডেন্টলি কথা বলতে হবে যে আমি এখানে ঘুরতে এসেছি। দেন ফাইনাল। আর আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, কোনো রকম অ্যালকোহল, কোনো রকম নেশার জিনিস এটা এখানে সম্পূর্ণ নিষেধ। বিশেষ করে এয়ারপোর্ট এলাকাতে এসব করাই যাবে না। আর এইসব করার জন্য আলাদা জায়গা আছে মালদ্বীপে, কিন্তু মালদ্বীপে এটা সম্পূর্ণ নিষেধ। এইসব করার জন্য সম্পূর্ণ একটা আলাদা জায়গা আছে। এবং এয়ারপোর্ট থেকে নেমেই এখানে একটা সুন্দর সিস্টেম, সবাই কিন্তু হাতে একটা মানে নেম প্লেট নিয়ে দাঁড়ায় আছে, যে যার যে গেস্ট হাউসে বুকিং করা আছে তাদের মানে এজেন্সির লোক দাঁড়িয়ে আছে সাথে করে নিয়ে যাওয়ার জন্য। আর আমাদেরকেও ওভাবে নিয়ে গেছিলো। আমাদের যে হোটেল ইলা গ্র্যান্ড হোটেলের আমাদের লোক ছিল, তিনি আমাদেরকে রিসিভ করে নিয়ে তাদের নিজস্ব গাড়িতে করে আমাদেরকে এয়ারপোর্ট থেকে হোটেলে নিয়ে গেছিলো। সেটা আপনাদের দেখাবো। তো গাইস, এই মালদ্বীপে এসে আমরা এয়ারপোর্ট থেকে নেমেই আমরা একদম সাইড সিনগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আর এই দেখতে পাচ্ছেন এখানে এত সুন্দর রোমান্টিক একটা পরিবেশ, আর এত বিদেশি পর্যটক এসেছে। আর চারিদিকে এই তো আমাদের সাথে আমাদের ট্যুর প্ল্যানের এই আপু, হ্যালো। এই যে আমরা একসাথে এসেছি গাইস, দেখতে পাচ্ছেন সবাই আমরা একসাথে আসলাম। আমরা একদম ঢাকা থেকে এই পর্যন্ত সবাই একসাথে। কেমন লাগছে ভাই এখানে এসে? ইনশাআল্লাহ ভালো। মানে এই ভিউটা দেখে কেমন লাগছে? মানে ক্লান্তিটা দূর হয়ে গেল, এই তো। তো গাইস, বুঝতে পারছেন যে এখানে আমরা ল্যান্ড করার পরে এই সাইড সিনটা দেখার জন্য এখনই আমরা রুমে যাইনি, ফ্রেশ হয়নি, কিন্তু তারপরেও এখানে এসে অন্যরকম একটা এনার্জিটি চলে এসেছে। আর এখানে দেখতে পাচ্ছেন বিদেশি এত পর্যটক, প্রায় কি বলবো 90% পর্যটক আছে যারা বিদেশি ফরেন থেকে এসেছে, এবং এই সুন্দর সিনারিগুলো উপভোগ করছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মালদ্বীপটা হচ্ছে একটা মুসলিম কান্ট্রি। এখানে সম্পূর্ণ মুসলিম কালচার। কারণ ইমিগ্রেশনে দেখলাম যেখানে কারো কাছে কোনো ড্রিঙ্কসের বোতল আছে কিনা, বা মদ আছে কিনা, বা কোনো নেশাজাতীয় দ্রব্য আছে কিনা সেটা সার্চ করা হচ্ছিল। আর এয়ারপোর্টটা এত সুন্দর ছিল। আর ইমিগ্রেশনে কোনো প্রবলেম হয়নি, আমাদের কোনো ভিসা ছিল না। আমরা এখানে ল্যান্ড করলাম, ল্যান্ড করে সরাসরি পাসপোর্টে সিল মেরে দিল, এই হয়ে গেল ইমিগ্রেশন কমপ্লিট। আর শুধুমাত্র রিটার্ন টিকিটটা দেখতে চেয়েছিল। আর রিটার্ন টিকিটের সাথে আমরা যে হোটেলে থাকবো, আমাদের হোটেল বুকিং করা ছিল, আমরা 3 রাত থাকবো এখানে। তো সেই হোটেল বুকিংয়ের যে কাগজটা সেটা দেখলো, বাস ইমিগ্রেশন কমপ্লিট। আর এরা হচ্ছে এয়ার হোস্টেস, ফরেন থেকে হয়তো বিমানের হোস্টেস। এখানে ম্যাক্সিমামই হচ্ছে ফরেনার, বিদেশি ফরেনারের উপর, পর্যটকের উপর একটা ডিপেন্ডেবল ব্যাপার, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আমি এখন হোটেলের দিকে যাব, হোটেলে ফ্রেশ হব, তারপরে আজকে সারাদিনের ট্যুর প্ল্যানটা সাজাবো। আর আমার সাথে আমার কিউট দুটো আঙ্কেল, তোমাদের কেমন লাগছে? এখন ক্লান্ত লাগছে না? কেমন লাগছে বলো? ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা, আমরা ফ্রেশ হয়ে আবার বের হবো। ওকে ওকে। এখান থেকে এইসব
ছোট ছোট জাহাজে করে মাফজি আইল্যান্ডে যাওয়া যায়। ওখান থেকে একটা আইল্যান্ড থেকে বিভিন্ন ওখানকার যে দ্বীপগুলো আছে সেগুলো যাওয়া যায়। আর এখান থেকে ভাড়া করে এখান থেকে যাওয়া যায়। পার টিকিট হচ্ছে $15। আর এখানে আসলে এয়ারপোর্টে ল্যান্ড করার পরে বিভিন্ন রকম প্ল্যানিংয়ে চলে। আমাদের যেহেতু আগে থেকে হোটেল বুকিং করা আছে সেহেতু আমরা এখন একটু এখানে রিফ্রেশ হয়ে আমাদের গাড়ি আসবে, আমরা হোটেলে যাব। হোটেল থেকে তখন আমরা প্ল্যান করে আবার বের হবো, হচ্ছে ব্যাপার। আর পুরো সাগরের যে পানিগুলো এত সুন্দর স্বচ্ছ, মানে খুবই পরিষ্কার এবং স্বচ্ছ পানি। Hello, Papa. Hi. What's your name? What's your name? Alicia. Your country name? What? Country. Poland. Poland. Oh, Poland. Nice country. Very nice country. Bro, hello. Nice to meet you. Your country? Country. You from? From Poland. Poland. Oh, good Poland. Poland language? Okay, sorry. Language? Language. Czyli język jakby. Jest. Polish. Ja liczę. Huh? Polish. Polish. Okay. দর্শক, ওরা সবাই ফ্যামিলি সহকারে পোল্যান্ড থেকে এসেছে। কি সুন্দর কিউট বেবি। তো ওদের ভাষা হচ্ছে পলিশ ভাষা। ওরা ইংরেজি অত বোঝে না, পলিশ ভাষা। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে এত ইন্টারেস্টিং একটা সিটি। অ্যাকচুয়ালি আই এম ফ্রম বাংলাদেশ। ইউ নো অ্যাবাউট বাংলাদেশ। আমি একটা মানে এমন ভুল করেছি, আমি ব্লগ করতে করতে আমার যে সঙ্গীগুলো ছিল তারা কখন হোটেলে চলে গেছে আমি বুঝতে পারিনি গাইস। আমি খুবই বিপদে পড়ে গেছিলাম। পরে আমি এয়ারপোর্টে হেল্পলাইন থেকে আমার গেস্ট হাউসে ফোন করলাম। গেস্ট হাউসে ফোন করে আমি তাদেরকে বললাম বিষয়টা। তারা বললো যে ওখান থেকে আপনি একটা ট্যাক্সি নিয়ে চলে আসেন গেস্ট হাউসে। তো পরে আমি আবার ওখান থেকে এয়ারপোর্ট থেকে আমার যে গেস্ট হাউস ছিল সেই গেস্ট হাউসের অ্যাড্রেসে আমি দেখালাম এবং সেখান থেকে গেলাম। আমার এখান থেকে খরচ পড়েছিল 100 রুপিয়া। এই হচ্ছে আমাদের গেস্ট হাউস, হোটেল ওলা গ্র্যান্ড। আর এই হচ্ছে আমাদের বেডরুম। আর বেডরুমে দেখতে পাচ্ছেন তেমন কিছু না। এখানে একটা সিঙ্গেল বেড, এখানে ডাবল বেড, এখানে একটা টেবিল ল্যাম্প, ওই সাইডেও একটা আছে। এখানে জামা কাপড় রাখার জন্য একটা সুন্দর ব্যবস্থা করা আছে, টিভি আছে। আমার কিন্তু উইন্ডোটা খুব সুন্দর লেগেছে। উইন্ডোটা খুব সুন্দরভাবে ওপেন করে। হ্যাঁ, লাইট দাও। ওপেন ইট। এখানে বসে কফি খাওয়ার জন্য একটা সুন্দর ব্যবস্থা। আর উইন্ডোটা অনেক সুন্দর, আমি পরে খুলে দেখাবো। এখানে জামা কাপড় রাখার জন্য ব্যবস্থা আছে। এই সাইডে উইন্ডো আছে, উইন্ডোগুলো অনেক সুন্দর, যেটা পরে দেখাবো। আর বাথরুমটাও মোটামুটি ভালোই আছে। এখানে একটা হেয়ার ড্রায়ার আছে চুল শুকানোর জন্য। এখানে কমোড আর ভিতরে শাওয়ার নেওয়ার জন্য ভিতরে ব্যবস্থা করা আছে। মোটামুটি রুমটা ভালোই আছে।